গো তপন, হঠাৎ তুমি ডাকাডাকি করছো যে? কিছু হয়েছে কি? না না দিদি, আসলে আমি একটু রতন দাদার সাথে দেখা করতে এসেছিলাম। দাদা কি ঘরে আছে? না, তোমার দাদা তো বেশ খানিকক্ষণ আগে বাজারে চলে গিয়েছে। তা কি বলতে হবে তুমি আমাকে বলে যেতে পারো। না দিদি, আমি বাজারের দিকে যাই। যা বলার তা বরং রতন দাদাকেই বলবো। এই লোকটা তো খুব বেশি ভালো না। কিছুদিন আগে আমাদের এত বড় একটা ক্ষতি করলো। জানি না এখন আবার কিসের জন্য রতনের খোঁজ করছে। এই তোমার ফেরার সময় হলো দাদা, আর এদিকে আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। জমির ফসলের জন্য সার আর ওষুধ কিনতে আমি একটু বাজারে গিয়েছিলাম। তা হঠাৎ আমার খোঁজ করছো কেন? আসলে আজকাল খুবই কাজের অভাব, হাতে একটাও পয়সা নেই। তাই বলছিলাম তোমার জমিতে যদি আমায় একটু কাজ করতে নিতে। এমনিতে তো তুমি মাঝে মাঝে অন্য লোক দিয়ে কাজ করাও। না না ভাই তপন, আমি তোমাকে কাজ দিতে পারবো না। তুমি অন্য কোথাও গিয়ে কাজ করো। না দাদা, এমন করো না। আমি খুব ভালো কাজ করব, কথা দিলাম। আর তাছাড়া আমাকে কাজ নিলে তো তোমার কোনো ক্ষতি হবে না। গতবার তোমাকে কাজে নিয়ে আমার হাড়ে হাড়ে শিক্ষা হয়ে গেছে। তুমি মিথ্যে বলে মোড়লের কাছে আমাকে দোষী করলে, শুধু শুধু আমাকে 500 টাকা জরিমানা দিয়ে আসতে হয়েছে। দাদা, সেবার আমি মস্ত বড় ভুল করে ফেলেছিলাম, আর এমন হবে না। আমি কান ধরছি, একটা কাজ না পেলে যে না খেয়ে মরবো। দয়া করো দাদা, দয়া করো। না ভাই রতন, আমি তোমাকে কাজে নিতে পারবো না, এটা আমার শেষ কথা। তুমি এখন আসতে পারো, আমাকেও বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। এই বলে রতন তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে কাজ না পাওয়ায় তপন রাগে ফুঁসতে থাকে। সে একা একা বলে, আমি এত করে বললাম আর আমাকে একটা কাজ দিলি না। আচ্ছা রতন, আমিও দেখাচ্ছি, আমার নামও তপন। এই অপমানের বদলা আমি নেব। বিকেলে নদীর ঘাটে জল আনতে গিয়ে মালার সাথে দেখা হয় প্রতিবেশী নিয়তির। কি গো মালা, তোমাকে তো আজকাল দেখাই যায় না। কোথায় থাকো বলো তো দেখি। আর বলো না দিদি, সারাদিন কাজ করতে করতে আর বের হওয়ার সময় হয় না। তা কিসের এত কাজ? মাঠে প্রচুর কাজ দিদি, আমাকে 3 বেলা রান্না করতে হয়। কিভাবে বের হব বলো তো? হ্যাঁ, তোমার উপর বেশ ধকল যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে জল নিয়ে তাড়াতাড়ি যাও, সন্ধ্যাও তো হয়ে গেল। আজকে ওই তপন এসেছিল, আমাকে বলছিল তোমার সাথে দেখা করবে। হ্যাঁ, ওই শয়তানটা আবারও আমার কাছে কাজ করতে চায়। তা তুমি কি বললে? তপনকে কি কাজটা দিলে? না না, ওকে আর কাজ দেবো না। গতবার কি করেছিল মনে নেই? পাশের জমি থেকে নিজে ফসল কেটে না আমাকে চোর বানিয়ে দিল। এবার কাজ চাইতে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। দেখো আবার আমাদের কোনো ক্ষতি না করে বসে। লোকটা তো বেশি ভালো না। হ্যাঁ, নজর রাখতে হবে। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল আবার খুব সকালে মাঠে যেতে হবে। হায় রে, আমি তো একটা সার রেখে এসেছি। ওই সারটা ছাড়া এটা দিলে তো জমির ফসল সব পুড়ে নষ্ট হয়ে যাবে। যাক, ভাগ্যিস মনে পড়ে গিয়েছিল, না হলে মস্ত বড় ক্ষতি হয়ে যেত। এক কাজ করি, বাড়ি থেকে বাকি সারটা নিয়ে আসি। এই বলে রতন বাড়ির দিকে চলে যায়। এই দৃশ্য একটা গাছের আড়াল থেকে দেখতে পায় তপন। রতন চলে যেতেই তপনের মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। রতন, তুমি সার দাওনি তো কি হয়েছে? আমি তো আছি, আশেপাশে আর কেউ নেই। এবার এই সার তোমার জমিতে দিয়ে সব ফসল নষ্ট করে দেব। আমাকে অপমান করা, এবার দেখ কেমন লাগে। এই বলে তপন রতনের রেখে যাওয়া সার নিয়ে জমিতে নেমে যায় আর গোটা জমির ফসলে ওই সার ছিটিয়ে দেয়। বেশ খানিক সময় পর বাড়ি থেকে সে সার নিয়ে জমিতে হাজির হয় রতন, আর জমির দিকে তাকাতেই সে চমকে ওঠে। হায় 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 রে, ই আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার জমির সব ফসল তো পুড়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি তো একটু আগেই ফসলগুলোকে ভালো দেখে গেলাম, তাহলে এইটুকু সময়ের ভিতর ফসলগুলো পুড়লো কি করে? রতন তার রেখে যাওয়া সারটা খোঁজ করতে থাকে। বেশ খানিক সময় খোঁজার পর জমির একটা পাশে সারের প্যাকেটটা পায়। হায় হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? এই সার কি আমার জমিতে ছিটিয়ে দিল? আমার যে সব শেষ হয়ে গেল রে, আমার এখন কি হবে?
রতন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসে। কি গো, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? ওগো, আমাদের সব শেষ হয়ে গেছে। কেউ একজন অতিরিক্ত মাত্রায় সার দিয়ে আমাদের গোটা ফসল পুড়িয়ে দিয়েছে। কি বলছো এসব? এখন কি হবে? আমাদের যে পথে বসতে হবে। আমার মুক্তোর মালার স্বাদটা কি অপূর্ণই থেকে যাবে? কেউ কি আমায় মুক্তোর খোঁজ দিতে পারবে না? এই মোড়ল সাহেব, আমি তো আশেপাশের অনেক গ্রামে খোঁজ করছি, কিন্তু কোথাও কোনো মুক্তো নেই। ইস, আমাদের গ্রামে যদি কেউ মুক্তার চাষ করতো তাহলে কি এখন আমায় খুঁজে খুঁজে মরতে হতো? আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল সাহেব, আমি আরো অনেক দূরে খোঁজ লাগিয়েছি, এবারে নিশ্চয়ই মুক্তো পাওয়া যাবে। এই কয়েকটা দিন রতন বাড়ি থেকে বের হয়নি। রতনের স্ত্রী মালাও মনমরা হয়ে বসে থাকে সব সময়। কই গো, চলো আজকে জমিটা একবার দেখে আসি, যদি অন্য কিছু চাষ করা যায়। এমন করে বসে থাকলে তো কিছুই হবে না। হ্যাঁ, তাই চলো। অন্তত দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতেই হবে। ওগো, আমি কি দেখছি গো? গোটা মাঠ জুড়ে তো অসংখ্য মুক্তা পড়ে আছে। হ্যাঁ গো, হ্যাঁ, আমিও তো তাই দেখছি। এবার মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কিন্তু এই মুক্তা দিয়ে আমরা কি করব? আপাতত এখান থেকে কিছু মুক্তো মোড়ল সাহেবের কাছে বিক্রি করব। কিছুদিন আগে তিনি মুক্তোর জন্য অনেক খোঁজ করছিলেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। তুমি তাহলে কিছু মুক্তা মোড়ল সাহেবের কাছে নিয়ে যাও। মালার কথা মতো রতন দুপুরের দিকে কিছু মুক্তো নিয়ে মোড়লের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ পথে দেখা হয় তপনের সাথে। কি গো দাদা, এমন ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? আমার জমির সব ফসল তো পুড়ে গেছে। এই পোড়া ফসলের ভিতর পানি জমে সেখানে মুক্তা জন্মেছে, তাই ভাবলাম কিছু মুক্তা মোড়ল সাহেবের জন্য নিয়ে যাই। ফিরে এসে আবার কিছু মুক্তো বাজারে নিয়ে যাব। আসি গো, আমার আবার খুব তাড়া আছে। রতন তাড়াতাড়ি হেঁটে চলে যায়। রতনের কথা শুনে তপনের মুখটা আবার জ্বলে ওঠে। তার মানে ফসলগুলো নষ্ট করে ওদের ক্ষতি করতে পারলাম না, এখন আবার ওই জমিতে মুক্তো জন্মেছে। ঠিক আছে, এবার দেখাচ্ছি আমি কি করতে পারি। রতন মুক্তোগুলো নিয়ে মোড়ল সাহেবের হাতে দেয়। মুক্তো পেয়ে মোড়ল সাহেব অনেক খুশি হয়। খুব ভালো কাজ করেছো রতন। তা কি ভাবলে, এতগুলো মুক্তো কি করবে? ভাবছি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। যখন মুক্তোগুলো বিক্রি করতে চাও তাহলে আমার কাছে করো, আমি একেবারে তোমার সব মুক্তো কিনে নেব। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। মোড়ল রতনকে অনেক টাকা দিয়ে জমির সব মুক্তো কিনে নেয় আর জমিতে একটা লোককে পাহারায় বসিয়ে দেয়। বাড়িতে ফিরে এসে সব শুনে রতনের স্ত্রী মালা খুব খুশি হয়। যাক, আমাদের আর না খেয়ে মরতে হবে না। এই টাকা দিয়ে দিব্যি দিন কাটাতে পারবো। হ্যাঁ মোড়ল সাহেব, একসাথে সব মুক্তো কিনে নিলেন দেখে আমারও একসাথে অনেকগুলো টাকাই পেয়ে গেলাম। পরদিন খুব সকালে মোড়লের বাড়িতে ডাক পড়ে রতনের। রতন গিয়ে দেখতে পায় সেখানে তপনকে বেঁধে রাখা হয়েছে। রতন, গত রাতে তোমার জমির পাশ থেকে তপনকে ধরে আনা হয়েছে। সে একটা বস্তা সব মুক্তো নিয়ে নিচ্ছিল। বিশ্বাস করুন মোড়ল সাহেব, আমি বুঝতে পারিনি এই মুক্তো আপনি কিনে নিয়েছেন। আমি তো রতনের ক্ষতি করার জন্য এইসব করেছি। তার মানে আমার জমির ফসল সেদিন তুমি নষ্ট করেছিলে? আমাকে ক্ষমা করে দিন মোড়ল সাহেব, আমি আর কোনোদিন কারো ক্ষতি করব না। আমাকে শাস্তি দেবেন না মোড়ল মশাই। তুমি ভয়ঙ্কর অপরাধ করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। রতনের সব ফসল তুমি নতুন করে কিনে দেবে, সেই সাথে ওই ফসলের দামের দ্বিগুণ টাকা জরিমানা দেবে। তপনের আর কিছুই করার ছিল না। সে মোড়লের সব কথা মেনে নিল। সবকিছু ফিরে পেয়ে রতন আর তার স্ত্রী মালা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।